নতুন একটা সকাল, কতই না নতুন স্বপ্ন আর এগিয়ে যাওয়ার প্রত্যাশায় শুরু হয়। দর্শক, প্রতিদিন সকালেই আপনাদের সাথে নিয়ে আমরা শুরু করি নতুন একটা দিন। সেই সাথে থাকে অসংখ্য তথ্য আর অসংখ্য সব আয়োজন। শুভ সকাল, কিউআই স্টিল নিবেদিত সকাল 24 আমন্ত্রণ জানাই আপনাদের। আজ বৃহস্পতিবার 31 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 15 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, দীর্ঘ 16 বছর পর এবার ভিন্ন আবহে 15 আগস্ট। নেই শোক পালনের চিরচেনা দৃশ্যপট। সরকার পতনে স্মৃতিভস্য সময়ের সাক্ষী ধানমন্ডি 32 নম্বর। বাতিল হয়েছে সাধারণ ছুটিও। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, দায়ভার নিতে হবে মুজিব কন্যা ও আওয়ামী লীগ সরকারকেই। আরও জানাচ্ছেন নীল মাহমুদ, ক্যামেরায় মারুফ জন্য। ধ্বংসস্তূপের মাঝে নির্বাক দাঁড়িয়ে আছে একটি সময়ের সাক্ষী, যেখানে এখন শোক নয়, সেটে আছে আগুন পোড়া গন্ধ। ধানমন্ডি 32 নম্বর। একটি বাড়ি তো শুধু নয়, স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর। মুক্তিযুদ্ধের সঙ্গে ঐতিহাসিক এই বাড়িটির যে রয়েছে নিবিড় সংযোগ। পথের উল্টো পাশের রক্তাক্ত দেয়াল চিত্রে এমন কথা লেখা থাকলেও বাস্তবতার কষাঘাতে চিহ্ন হারিয়ে সেই ইতিহাসই এখন স্মৃতিভস্য। দেয়ালে 1 আগস্টের কিছু ক্ষত অবশিষ্ট থাকলেও 49 বছর পর আরেক আগস্ট অক্ষত রাখেনি কিছুই। পুঞ্জীভূত ক্ষোভের এমন বিস্ফোরণে গণজোয়ার সরকার পতনের এপিটাফ লিখলেও ইতিহাসের এমন ধ্বংসাবশেষ মানতে পারছেন না অনেকেই। বলছেন, আবু সাইদের সিনা টান করা বুক কিংবা মুগ্ধর তৃষ্ণাত্ম কণ্ঠ তো কেবল স্বৈরতন্ত্রের দুঃশাসনকে ভাঙতে চেয়েছিল। ইতিহাসও কি? বিগত সরকার, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক জিনিস না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর ওরসজাত সন্তান হতে পারে, কিন্তু তিনি বাংলাদেশ না। বঙ্গবন্ধু বাংলাদেশ। দীর্ঘ 16 বছর পর হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 15 আগস্ট ঘিরেও তৈরি হয়েছে ক্ষত। চিরচেনা উদযাপনের প্রতিচ্ছবিকে পাশ কাটিয়ে মানুষের ক্ষোভের আগুনে পুড়ে যাওয়া এই ভবনটি এখন হয়তো ইতিহাসের আরেক দফা পালাবদলের সাক্ষী হয়েই কেবল রইবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে স্বাধীনতার যুদ্ধের দ্বার প্রান্তে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন। তাকে আপনি অস্বীকার করবেন কি করে? তাকে আপনি অসম্মান করবেন কেন? কিন্তু একই সঙ্গে এই দায় যারা ভেঙেছে তার চাইতে অনেক বেশি যারা তাকে একটা রাজনৈতিক পণ্যে পরিণত করেছিল মুজিবকে, এই দায় প্রধানত শেখ হাসিনা এবং তার সরকারের। স্বৈরতন্ত্রের নিরেট কংক্রিটে বঙ্গবন্ধুর নাম নিয়ে বারবারই বাণিজ্যিকীকরণ আর ব্যবহারের তিক্ত অভিজ্ঞতাই কি তবে আজকের এই পরিণতি? অভিজ্ঞ এই গণমাধ্যম কর্মীর ভাষ্য, রাজনৈতিক মিথ্যাচার প্রতিহত করে ইতিহাসের বয়ানের সংস্কার প্রয়োজন। বুক চিতে ওঠা একটা তরুণ, প্রতিবাদী তরুণ, তাকে টার্গেট করে একদল পুলিশ দাঁড়িয়ে আছে, সঙ্গে তার কিন্তু বুক বরাবর ফায়ার করছে। সারা পৃথিবী দেখেছে, তারা বলে আমরা এটা মারি নাই। আচ্ছা, তাহলে আপনি বলুন তো, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সম্পর্কে তারা যে বয়ান দেয় 53 বছর আগের কথা, সেই কথা কি পরিমাণ মিথ্যা হতে পারে? এই যে ইতিহাস সংস্কার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাসের বয়ান তৈরি করা। ঘাত প্রতিঘাত পেরিয়ে 50 ঊর্ধ্ব দেশেরও রয়েছে ইতিহাসের অজস্র আর অখণ্ড প্রতিচ্ছবি। সেখানে সবারই উচ্চকণ্ঠ। রাষ্ট্রের মেরামত শুধু নয়, ইতিহাসের সংস্কারও এখন সময়ের দাবি। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আগস্ট এক শোকের মাঝে আরও যেন শোকের আবহ টেনে আনলো। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অসংখ্য মানুষের মৃত্যু, অসংখ্য শিক্ষার্থীর মৃত্যু। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা পত্রিকায় চলে যাব। আমরা দেখে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। আমাদের হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা সমকাল দিয়ে শুরু করব। শুরুতেই সমকালের শিরোনামগুলো আমরা দেখে নেব। হত্যা মামলায় রিমান্ডে সালমান আনিসুল।
অভিযুক্তদের ফাঁসির দাবি। নিউ মার্কেটে নিহত দোকান কর্মী বাবার। বুলেট প্রুফ হেলমেট ও ভেস্ট পরিয়ে আদালতে হাজির। রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তা ছিল গতকাল বুধবার দিনভর। বিকেল ৫টা ৫৫ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নেওয়া হয় আদালতে। আজ বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকী। শোকাবহ ১৫ আগস্ট আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী। এবার ভিন্ন প্রেক্ষাপটে এসেছে ১৫ আগস্টের দিনটি। টানা ১৫ বছর পর এবার এই দিনটি রাষ্ট্রীয়ভাবে ও জাতীয় শোক দিবস হিসেবে পালন হচ্ছে না। দর্শক, আমরা একটি প্রতিবেদনও দেখছিলাম। শেখ হাসিনার বিচার হবে ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও ২ মামলা। দর্শক, সমকালের শিরোনামগুলো তো আমরা দেখছিলাম। এবারে আমরা প্রথম আলোতে চলে যাব। একই শিরোনাম আমরা দেখছি প্রথম আলোতেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ। চলে যাচ্ছি পরের আর একটি শিরোনামে। এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও ৫ ব্যাংক ঝুঁকিতে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় ছাপিয়ে টাকা ও নানা অভিনব সুবিধা দিয়ে ব্যাংকগুলোকে টিকিয়ে রেখেছিলেন সাবেক গভর্নর। দশ দিন রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান। দুজনকেই লোহার খাঁচায় ঢোকানো হয়। আদালতে একদল আইনজীবীর বিক্ষোভ, বাইরে শাস্তি চেয়ে আরেক দল মানুষের বিক্ষোভ। প্রথম আলোর পরে আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখব এবারে। শেখ হাসিনা সহ একাধিক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ২ হত্যা মামলা। গণহত্যার অভিযোগ তদন্তে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন। সব ধর্মের মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার দাবিতে গতকাল সম্প্রীতি বাংলাদেশের ব্যানারে শাহবাগ চত্বরে ছাত্র জনতার সমাবেশ। একটি ছবি এখানে দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা আওয়ামী দোসররা আবার কু করার ষড়যন্ত্র করেছে। পোশাক শিল্পের সমস্যার সমাধানে টাস্ক ফোর্স যায় বিজিএমইএ। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ। পোশাক শিল্পে বিরাজমান সমস্যাগুলোর সমাধান, বিশেষ করে ব্যবসার প্রতিবন্ধকতাগুলো অপসারণ, ব্যবসার প্রক্রিয়াগুলো সহজীকরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে দেওয়ার প্রস্তাব করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দর্শক, পত্রিকা পড়তে পড়তে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে দিই। দীর্ঘ ২৭ দিন পর সচল হচ্ছে আন্তনগর ট্রেনের চাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। দর্শক, পঞ্চগড় থেকে আরও জানাচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। আমরা সরাসরি চলে যাব সেখানে। হোসেন রায়হান, শুভ সকাল। আমরা বলছিলাম দীর্ঘ ২৭ দিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আজ। তো ট্রেন চলাচল শুরু হয়েছে কিনা আজকের দিনের জন্য, এবং এতদিন বন্ধ ছিল ট্রেন চলাচল, সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চয়ই, এসব নিয়ে আমরা একটু জানতে চাই। সারিকা, ধন্যবাদ আপনাকে পঞ্চগড় জেলার মানুষের পক্ষ থেকে। সারিকা, আমি এখন অবস্থান করছি পঞ্চগড়ের একমাত্র রেলওয়ে স্টেশন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে কথা বলছি। আপনি জানেন প্রায় ১ মাস অর্থাৎ দীর্ঘ ২৭ দিন পর আজ থেকে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তনগর ট্রেন চালু হবে। তো পঞ্চগড় জেলা থেকে ৫টি আন্তনগর ট্রেন ঢাকা এবং রাজশাহীতে এবং রংপুরে যাতায়াত করে। তার মধ্যে ঢাকায় ৩টি এবং একটি রাজশাহীতে এবং একটি রংপুর হয়ে সান্তাহার পর্যন্ত যাতায়াত করে। তো আজ প্রথম দিন পঞ্চগড় এক্সপ্রেস ১২টা ২০-এ এখান থেকে যাত্রা শুরু করবে এবং রাত ৯টায় ১০ মিনিটে একতা এক্সপ্রেসের যাত্রা শুরু হবে এবং যথারীতি আগামীকাল থেকে ৫টি ট্রেনেই কিন্তু পঞ্চগড় থেকে ঢাকা,
রাজশাহী এবং রংপুর হয়ে সান্তাহারের উদ্দেশ্যে যথারীতি চলাচল করবে। আপনি জানেন যে দীর্ঘ ২৭ দিন পঞ্চগড় এই রেল স্টেশনে 4টি রেক এবং কয়েকটি লোকোমোটিভ পড়ে রয়েছে, যেগুলি আসলে দীর্ঘ সময় পড়ে থাকার কারণে অনেক রকম ত্রুটি দেখা দিয়েছিল। রেল কর্তৃপক্ষ দীর্ঘ কয়েকদিনের মধ্যে সেই ত্রুটিগুলো সম্পূর্ণ করে গতকাল রাত পর্যন্ত তারা ট্রেন চলাচলের উপযোগী করে তুলেছে। আমি স্টেশন মাস্টার যিনি আছেন এখানে পারভেজ মাসুদ, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আজ 12টা 20 মিনিটে প্রথম আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস চালু হবে। আপনি জানেন যে এই যে ছাত্রদের যে আন্দোলন এবং দেশের এই পরিস্থিতির মধ্যে পঞ্চগড় যে রেলওয়ে স্টেশনটি ছিল, এটি বিগত সরকারের সময়ে যে রেলমন্ত্রী ছিলেন নুরুল ইসলাম সুজন, তার ভাইয়ের নামে ছিল, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নামে এই স্টেশনটির নামকরণ করা হয়। কিন্তু এই সম্প্রতিকালে যে ঘটনা, এই অব্যাহত ঘটনার সময় ছাত্র জনতারা সেই নাম ফলক মুছে ফেলে আবার তারা পূর্বের যে নাম ছিল পঞ্চগড় রেলওয়ে স্টেশন সেটি তারা বহাল রেখেছে এবং তারা সরকারের কাছে দাবি করেছে, বর্তমান সরকারের কাছে, যে পুরনো যে নামটি ছিল পঞ্চগড়, সেই নামে পঞ্চগড় রেল স্টেশনের সমস্ত রেলে যত অ্যাপস আছে সেখানে থেকে শুরু করে সব জায়গায় এই নামকরণ করা হোক। তো এখন যে সমস্যাগুলো ছিল, আসলে দীর্ঘ সময় পঞ্চগড় জেলার অর্থ বাণিজ্য হচ্ছে অর্থ বাণিজ্যের একটা দিক পঞ্চগড় জেলায়, এবং এখান থেকে ট্রেন সার্ভিসটি বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার কয়েক হাজার, প্রায় 40,000 মানুষের জন্য সবচেয়ে উপযোগী ছিল, এবং যে বাসে যে ভাড়া ঢাকা পর্যন্ত সেটি অর্ধেক ভাড়া ট্রেনে। ফলে ট্রেন দিয়ে এখানকার মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত এবং তারা এখানে ট্রেনের উপর তাদের একটা বড় ধরনের আস্থা ছিল। কিন্তু হঠাৎ করে ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা এই বিড়ম্বনার মধ্যে ছিল এবং আজ থেকে যথারীতি সেই বিড়ম্বনা পার হবে। তো আমি যাত্রীদের সাথে বিচ্ছিন্নভাবে কথা বলেছি, পঞ্চগড়ের মানুষের সাথে কথা বলেছি। তো বিগত সরকারের সময় মন্ত্রিত্ব চলে যাওয়ার কারণে পঞ্চগড় স্টেশনে যে ট্রেনগুলো দেওয়া হয়েছিল সেগুলো খুব পুরাতন ছিল। তারা জনগণ আশা করছে যে নতুন করে, যেহেতু দূরপাল্লার স্টেশন এটি, সেখানে নতুন কোচ সংযোজন করে এবং অতিরিক্ত যাত্রী যেন পরিবহন করতে পারে, এরকম আরও বাড়তি সুযোগ সুবিধা নিশ্চিত করে ট্রেন চালু করবে, এরকম প্রত্যাশা সাধারণ মানুষের পক্ষ থেকে রয়েছে। তো আমরা আশা করছি আজকে দুপুর থেকে এই আন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। তা আমার কাছে ছিল সর্বশেষ পরিস্থিতি পঞ্চগড় বীর সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে এই অবস্থা জানাচ্ছি আপনাকে। হোসেন রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই থেকে দেশব্যাপী বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হতে শুরু করে। এরপর কারফিউ জারির পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, এবং আজ 15 আগস্ট থেকে দেশের বিভিন্ন জায়গায় সব ধরনের ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। আমরা দীর্ঘপথ পঞ্চগড়ের ট্রেন চলাচল নিয়ে জানছিলাম আজ। দর্শক, আমরা ছিলাম দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের পরে আমরা একটু বণিক বার্তার শিরোনামগুলো এবারে দেখে নেব। দানবিক রাষ্ট্রের কারিগর, আওয়ামী লীগের শাসন 2009 থেকে 2024। নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2008 সালের 29 ডিসেম্বর। বিপুল ব্যবধানে জয়লাভ করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন 2009 সালের 6 জানুয়ারি। আজ 15 আগস্ট। শেখ মুজিব হত্যায় যুক্তরাষ্ট্রের হাত, গুজব ছড়িয়েছে ভারত থেকে। শেখ মুজিব হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতি ব্যাপক মাত্রায় অস্থিতিশীল হয়ে ওঠে, আর প্রতিবেশী ভারত জুড়ে দেখা যায় নানা মাত্রার প্রতিক্রিয়া, জল্পনা কল্পনা আর গুঞ্জন, যার একটি চিত্র উঠে এসেছে বিজেট খসরুর দ্য বাংলাদেশ মিলিটারি কু অ্যান্ড সিআইএ লিঙ্ক বইয়ে। বণিক বার্তার শিরোনামগুলো তো আমরা দেখছিলাম। বণিক বার্তার পরে সবশেষে আমরা কালের কণ্ঠের শিরোনামগুলো এবারে দেখে নেব। হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, পলক, আরাফাত সহ 9 জন আসামি। হত্যা, অপহরণের 2 মামলা, একই অপরাধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ। প্রধান উপদেষ্টা, দেশ পুনর্গঠনে পোশাক প্রস্তুতকারকদের সহযোগিতা চাই। দেশ পুনর্গঠনে পোশাক প্রস্তুতকারকদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ডার্ক ফোন আলাপ। হত্যার তদন্তে শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে তদন্ত দল আসছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংগঠিত হত্যাকাণ্ড তদন্তে শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত দল গঠিত হচ্ছে। সরকারের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি, সরকারের মেয়াদ স্পষ্ট না হওয়ায় অসন্তুষ্টি। দর্শক, একই শিরোনাম আমরা কালের কণ্ঠেও দেখছি। ভিন্ন আবহে 15 আগস্ট আজ। দর্শক, এই ছিল মোটামুটি আজকের দিনের প্রধান শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে QST নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ QST নিবেদিত সকাল 24-এ। দর্শক, এবার একটু আমরা আবহাওয়া বার্তাটি জানবো। আজ দেশের বেশ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা একটু বিভাগগুলোর খবর নিয়ে আসবো, কেমন তাপমাত্রা থাকবে আজ, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানবো। গেল 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 36 ডিগ্রির বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 34.6 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি। বরিশালে 34.5 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 23.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 36.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। দর্শক, আবহাওয়া বার্তাটি তো জানলাম, এবার একটু বাজার পরিস্থিতি নিয়ে জানবো। আমরা প্রতিদিনই চেষ্টা করি বাজার পরিস্থিতির আপডেটগুলো আপনাদের জানিয়ে দেবার। আজ আমরা চলে যাব নওগাঁয়। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ চৌধুরী, আমরা একটু বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাই। নওগাঁ তো একেবারে কৃষি নির্ভর একটি জেলা, তো কি অবস্থা সেখানকার? বাজারের দাম, বাজার পরিস্থিতি, যে পণ্যের দাম নিয়ন্ত্রণে কেন আসছে না? সেই সাথে আরেকটি বিষয় আমরা জানতে চাই, বিভিন্ন জেলায় তো শিক্ষার্থীরা বাজার মনিটরিং কাজ করছে, সেক্ষেত্রে নওগাঁর কি অবস্থা? ঠিকই বলেছেন আপনি। আসলে আমরা একটি কাঁচা পণ্য ধরে যদি কথা বলি, যে কাঁচা মরিচের কথা যদি আজকে বলি আপনাকে, যে কাঁচা মরিচ আসলে গত এক সপ্তাহ আগেও নওগাঁর বাজারে 160 টাকায় কেনা যেত, আজকে সেই কাঁচা মরিচ 250-260 টাকায় কিনতে হচ্ছে, যেটি খুচরা বাজারে গিয়ে কিন্তু 300-320 টাকা পর্যন্ত কিনতে হবে। আসলে এরকম প্রত্যেকটি পণ্যের দামই প্রায় সপ্তাহ ব্যবধানে 20-30-50 টাকা পর্যন্ত আসলে বেড়েছে। কেন বেড়েছে? আসলে আমাদের এখানে যারা কৃষক আছেন, যারা বিক্রি করতে নিয়ে এসেছেন এবং যারা এই মধ্যস্বত্বভোগী কিংবা যারা ব্যবসায়ী, তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা যে কারণগুলো আমাদেরকে বলেছেন যে বর্তমানে আসলে ফসল উৎপাদনের যে খরচ সেটি যেমন বেড়েছে বরাবরই বলা হয়, পাশাপাশি আপনি জানেন যে প্রত্যেকটি ফসল মাঠ থেকে উঠাবার জন্য যে খরচ সেটি আছে, পাশাপাশি বাজারে নিয়ে আসার জন্য যে পরিবহন খরচ সেটি আছে, এবং আপনি জানেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির যে ঘটনাগুলো ঘটতো সেটি আসলে এখন নেই। বলা হচ্ছে যে গত বেশ কিছুদিন ধরে আসলে সেই ঘটনাগুলো কমে এসেছে, কিন্তু খাজনার একটি বড় বিষয় এই বাজারে আছে, সেটি হচ্ছে যে নিয়ম হচ্ছে প্রতি মনে আসলে খাজনা আদায় করবার কথা, কিন্তু এই বাজারে যারা খাজনা আদায় করেন তারা কিন্তু প্রতি কেজিতে আদায় করেন, এবং সেটি যে পণ্যই হোক, বেগুন হোক কিংবা কাঁচামরিচ হোক, কচু হোক কিংবা মূলা হোক, প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রেই আসলে প্রতি কেজিতে 1 টাকা করে নেওয়া হয়, যেটি আসলে প্রতি মনে নেবার কথা ছিল। এটিও কিন্তু একটি দাম বাড়ার অন্যতম একটি কারণ। আপনি জানেন যে প্রত্যেকটি জায়গাতে আসলে যেহেতু শিক্ষার্থী যারা আছে তারা আসলে বাজার মনিটরিং করছে, নওগাঁও ব্যতিক্রম নয়। তবে
এখানকার যারা ব্যবসায়ী কিংবা সাধারণ ক্রেতা আছেন তাদের যে দাবিটি ছিল যে তারা আসলে খুচরা বাজারে না গিয়ে এই পাইকারি বাজারে যদি আসে তাহলে গড়া থেকে আসলে দাম কমাবার যে প্রবণতা সেটি আসলে তারা করতে পারতেন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে এখানকার শিক্ষার্থীরা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বেশ কয়েকজন খুচরা ব্যবসায়ীর আসলে জরিমানা করা হয়েছে 1,000-2,000 টাকা পর্যন্ত। সেটি না করে তারা যদি এই সকালবেলা নওগাঁর যে খুচরা যে পাইকারি যে বাজারটি আছে কাঁচা পণ্যের সেখানে এসে যদি আসলে জরিমানা করবার বিষয় বা দেখভাল করবার যে বিষয়টি সেটি যদি তারা করতে পারতেন তাহলে কিন্তু তারা আসলে মূলত এই দামগুলো আরো কমানো যেত। দাম বাড়ার পিছনে আরও দুটি কারণের কথা বলা হচ্ছে। আপনি জানেন যে এগুলো যেহেতু একদমই বর্ষাকালীন ফসল, যেহেতু মৌসুমের একদমই শেষ পর্যায়ে যাচ্ছে, যার কারণে শেষ মৌসুমে মাঠগুলোতে আসলে যোগান কমে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে দামও কিন্তু বাড়ছে। পাশাপাশি আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যেহেতু দেশের বিভিন্ন স্থানের মতো নওগাঁতেও আসলে বৃষ্টিপাত হচ্ছে, আজকে সকালেও খানিকটা মেঘলা আকাশ ছিল, যেহেতু 2-3 দিন ধরে আসলে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টি হলে কাঁচা যেই তরিতরকারির যে গাছগুলো আছে সেই গাছগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে কিন্তু পণ্যের যে যোগান সেটি আসলে কমে, পাশাপাশি দামগুলো কিন্তু বাড়ে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে কাঁচা বাজার পরিস্থিতির সবশেষ খবর। হারুনরশদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নওগাঁর বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। আমরা জানতে চাচ্ছিলাম বাজারের সবজি মূল্য কিংবা কৃষি পণ্যের মূল্য কেন নিয়ন্ত্রণে আসছে না। সেক্ষেত্রে সেখানকার চাষিরা দুষছেন বাজারের যে মূল্য, উৎপাদন খরচ থেকে শুরু করে পরিবহন খরচ এবং আরেকটি খাজনার কথা তারা বলছিলেন। আমরা এমনটি জানছিলাম। দর্শক, এই মুহূর্তে কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ সময় হলো বিদায়ের। ফিরব নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন। শুভ সকাল।